আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ম্যাট্রিক্স পয়েন্টের পক্ষ থেকে। আমি ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ শোভন। আমি ফেসবি রেসিডেন্ট, ঢাকা শিশু হসপিটাল, MS পেডিয়াট্রিক সার্জারি, FCS পার্ট 1 জেনারেল সার্জারি। আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা বেলি লাভের লেকচার 5। তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আজকে আমাদের যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলো যদি আমরা দেখি, তার মধ্যে ইম্পর্টেন্ট আজকে লেকচার 5-এ আছে আমাদের পেডিয়াট্রিক সার্জারি, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, ভার্মিফোরাম অ্যাপেন্ডিক্স, রেকটাম অ্যানাল ক্যানাল এবং ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, এই টপিকসগুলো। এবং এই টপিকসগুলো থেকে হামেশাই FCPSA এবং রেসিডেন্সিতে অনেক বেশি কোশ্চেন এসে থাকে। তো আজকে আমি চেষ্টা করব আপনাদেরকে এই টপিকসগুলো থেকে মোটামুটি একটা ধারণা দেওয়ার, যে কোন জোনগুলো থেকে আপনাদের প্রশ্ন হয়ে থাকে ইউজুয়ালি। তো আসুন আমরা কথা না বলে শুরু করি। প্রথমে আসেন আমরা দেখি স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের থেকে আমরা কী পড়বো এখান থেকে আমরা নোট করে নেবেন আপনারা। অ্যানাটমি পড়তে হবে, ফিজিওলজি অফ দ্য স্মল ইন্টেস্টাইন, ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, অপরচুনিস্টিক ইনফেকশন উইথ এইডস পেশেন্ট, কার্সিনয়েড সিনড্রোম, জিস্ট একটা টিউমার আমরা পরে পড়বো, ব্লাইন্ড লুপ সিনড্রোম, শর্ট বাউল সিনড্রোম এবং ইন্টারকিউটেনাস ফিস্টুলা। এর মধ্যে যদি বলি ইনফিনিটি স্টার যেগুলো পরীক্ষায় আসেই সেগুলো হলো ফিজিওলজি এবং অ্যানাটমি থেকে খুব বেশি কোশ্চেন হয়। কার্সিনয়েড সিনড্রোম, ইনফিনিটি স্টার, জিস্ট ইনফিনিটি স্টার, ব্লাইন্ড লুপ সিনড্রোম, ইনফিনিটি স্টার এবং শর্ট বাউল সিনড্রোম, ইনফিনিটি স্টার। এগুলো আপনার খুব বেশি প্রশ্ন অনেকবার FCPSA আসছে, রেসিডেন্সি থেকে এখানে কোশ্চেন আসে মোটামুটি। তো আসুন কথা না বাড়ি আমরা শুরু করি অ্যানাটমি অফ দ্য স্মল ইন্টেস্টাইন। আমরা যদি স্মল ইন্টেস্টাইন মেইনলি যে পার্ট, তার মধ্যে আমরা জানি যে ডিউডিনাম থেকে শুরু, ডিউডিনাম, জেজুনাম এবং আইলিয়াম, এবং মেইনলি প্রক্সিমাল যে 40% সেটাকে বলা হয় জেজুনাম এবং ডিস্টাল 60% বলা হয় আইলিয়াম। এখানে বলা হচ্ছে যে লেন্থ অফ দ্য স্মল ইন্টেস্টাইন ভ্যারিজ ফ্রম 300 to 850। এটা আমরা একটা দাগায় নিব। এরপরে দেখেন এই ছবিটা খেয়াল করেন, যে এই ছবিটা যদি আমরা দেখি, যে ফিগার 69.1 এখানে দেওয়া আছে, দেখেন যে প্রক্সিমাল 40 হলো জেজুনাম এবং ডিস্টাল 60 হলো আইলিয়াম। হ্যাঁ, তো এটা আমাদের একটু জানতে হবে। এরপরে চলে আসেন, আমরা জানি জেজুনাম এবং আইলিয়ামের পার্থক্য আমরা পড়েছি। তো ওইটা থেকে আমরা জানি যে জেজুনামে কিছু বৈশিষ্ট্য আছে, যে জেজুনাম টেন্স টু হ্যাভ ওয়াইডার ডায়ামিটার, এটার ওয়ালগুলো থিক এবং মাস্কুলার যে ফোল্ডিংগুলো সেগুলো অনেক প্রমিনেন্ট, যেটাকে বলা হয় ভালভুলি কনিভেন্টি। এই ভালভুলি কনিভেন্টি শব্দটা তাহলে মার্ক করে নিতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে এটা কিন্তু সিঙ্গেল বেস্ট আসতে পারে যে ক্যারেক্টারিস্টিক ফিচার। এবং আমরা জানি আইলিয়ামের ক্যারেক্টারিস্টিক ফিচারের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে লিমফেটিক ফলিকল থাকে, অ্যাগ্রিগেশন অফ লিমফেটিক ফলিকল, যেটাকে বলা হয় পিয়ার্স প্যাসেজ। 20 থেকে 100টার মতো পিয়ার্স প্যাসেজ থাকে, তো সেটা আমাদের একটু জানতে হবে। এরপর আসেন ব্লাড সাপ্লাই। আমরা জানি সুপারমেসেন্টিক আর্টারি এবং ভেনাস ড্রেনেজ ফ্রম পোর্টাল ভেনাস সিস্টেম, এই মোটামুটি আমরা জানবো। এরপর আসেন ফিজিওলজি আর নার্ভ সাপ্লাই, এটা দেখে নেবেন। এরপর আসেন ফিজিওলজি অফ দ্য স্মল ইন্টেস্টাইন। ফিজিওলজির মধ্যে বেশি ইম্পর্টেন্ট হলো যে প্রিন্সিপাল ফাংশন অফ স্মল ইন্টেস্টাইনের প্রিন্সিপাল ফাংশন হচ্ছে ডাইজেশন অফ দ্য ফুড অ্যান্ড অ্যাবজর্পশন অফ দ্য নিউট্রিয়েন্ট, ওয়াটার, ইলেক্ট্রোলাইট। প্রথম লাইনটা তাকাবেন, ভেরি ইম্পর্টেন্ট। এরপরে দাগানো আছে, দেখেন পেজ নাম্বার আমি বলছি 1241, একদম নিচে বামে। জেজুনাম এবং আইলিয়াম এই দুইটা জায়গায় কী অ্যাবজর্পশন হয় খুব বেশি ইম্পর্টেন্ট। যেমন জেজুনামে আমার অ্যাবজর্পশন হয় ফ্লুইড, ইলেক্ট্রোলাইট, আয়রন, ফলিক অ্যাসিড, ফোলেট বা আয়রোফলিক অ্যাসিড, ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট, এগুলো। এবং জেজুনামে অ্যাবজর্পশন হয় ভিটামিন B12 এবং বাইল সল্ট। ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। হ্যাঁ, এটা যে প্রশ্ন আসে, যে ইউজুয়ালি কোশ্চেন আপনাকে দিবে যে একটা আইলার পারফোরেশনের পেশেন্ট এসেছে, আইলিয়াম কেটে ফেলা লাগলো, টার্মিনাল পার্ট অফ আইলিয়াম, তাহলে তার কী সমস্যা হবে। এটা কিন্তু পরীক্ষা অনেকবার আসছে। তাহলে তার কী সমস্যা হবে, তার ভিটামিন B12 ডেফিসিয়েন্সির কারণে যেগুলো ফিচার সেগুলো হবে মিগলোবাস্টার অ্যানিমিয়া, এবং বায়োলসার ডেফিসিয়েন্সির কারণে ভিটামিন ফ্যাট সেলের ভিটামিনগুলো ডেফিসিয়েন্সি হবে, যেমন ADE, গ্যাডেক। ওকে, এরপর 1241-এ আপনি ডানে উপরের দিকে দেখবেন যে কিছু ফিজিওলজি ফাংশনের মধ্যে কিছু প্লাজমা লিপোপ্রোটিন, HDL, LDL, BLDL, এগুলো সিনথেসিস হয় স্মল ইন্টেস্টাইনে, এবং কিছু হরমোন সিক্রেট হয়, গ্লুকাগন লাইক পেপটাইড, GLP-1, 2 পেপটাইড, YY এবং ওটিগুলো দাগাই নেবেন। এগুলো পরীক্ষা আসতে পারে, ফিজিওলজি মানে পেপার 2-তে আসবে FCPSA। এরপর আসেন আমরা ডিজিজের মধ্যে থাকি ক্রনস ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস, ভেরি ইম্পর্টেন্ট। যদি কোনো এইগুলো টপিক্স থেকে যদি আপনাদের পড়ার একদম সময় না থাকে, সেক্ষেত্রে অবশ্যই
এই একটা পার্থক্য দেওয়া আছে, অবশ্যই পার্থক্যটা না পড়ে পরীক্ষা হলে কেউ আপনারা যাবেন না। আসেন ক্রনস ডিজিজ, দেখেন এখানে লেখা আছে ক্রনস ডিজিজ, আরেকটা নাম হলো রিজিওনাল এন্টেরাইটিস। রিজিওনাল এন্টেরাইটিস এই যে ইউজুয়ালি ফুল থিকনেস ইনফ্লামেটরি, একটা ক্রনিক ইনফ্লামেটরি একটা ডিজিজ, যেটা মাউথ বা লিপ থেকে অ্যানাস পর্যন্ত বডির যে কোনো জায়গায় হতে পারে, ঠিক আছে। ইউজুয়ালি 25 থেকে 40 বছর বয়সে হয় এবং সেকেন্ড পিক হলো 70 ইয়ার্সে। এবং ক্রনস ডিজিজ জিউস, এখানে লাস্টের দিকে লেখা আছে দেখবেন যে প্রিভিলেন্স অফ ক্রনস ডিজিজ জিউস পপুলেশন ইন ইসরায়েল ইজ লোয়ার। জাস্ট একটু জানলাম। এটিওলজির মধ্যে দুইটা কারণ, একটা হলো জেনেটিক এবং মাল্টিফ্যাক্টোরিয়াল। এরপর আসেন খুব একটা ইম্পর্টেন্ট, এই 1242 এই পেজে আছে, দেখবেন এই লেখাগুলো পড়লে দেখবেন যে মাঝখানে স্মোকিং ইনক্রিজ রিলেটিভ রিস্ক অফ ক্রনস ডিজিজ 3-fold। হ্যাঁ, স্মোকিং করলে রিলেটিভ রিস্ক ফর ক্রনস ডিজিজ, বাট আলসারেটিভ কোলাইটিসে এটা উল্টা, হ্যাঁ, প্রোটেক্টিভ, এটা মনে রাখতে হবে আমাদেরকে। এরপর আসেন প্যাথোজেনেসিস। আলসারেটিভ কোলাইটিস এবং ক্রনস ডিজিজ বেসিক পার্থক্য হলো যে আলসারেটিভ কোলাইটিসে কী হয়, একটা ইন্ডিউসেস এ সেল মেডিয়েটেড ইনফ্লামেটরি রেসপন্স তৈরি হয়। হ্যাঁ, আর হলো ক্রনস ডিজিজে কী হয়, টি সেল বা সাপ্রেসর টি সেল ডিফেক্ট থাকে। হ্যাঁ, একটু জানতে হবে আমাদের। এরপরে চলে আসেন প্যাথোলজি মধ্যে চলে আসেন প্যাথোলজি। ক্রনস ডিজিজে কমনলি ইনভলভ করে টার্মিনাল পার্টামাইলিয়াম 65%। হ্যাঁ, এটা সিঙ্গুলারিটির জন্য ইম্পর্টেন্ট। ম্যাক্রোস্কোপিক আর মাইক্রোস্কোপিক ফাইন্ডিং যদি আমরা দেখি, ম্যাক্রোস্কোপিক দেখবেন এই যে ম্যাক্রোস্কোপিকে 1242 পেজেই মাঝামাঝি ম্যাক্রোস্কোপিক ক্রনস ডিজিজে কী পাবো আমরা, ট্রান্সমুরাল ইনফ্লামেশন, হুইচ ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ সিডি। ক্রনস ডিজিজের একটা ক্যারেক্টারিস্টিক ফিচার হলো ট্রান্সমুরাল ইনফ্লামেশন থাকে, এবং এখানে স্কিপ লেশন পাওয়া যায়। স্কিপ লেশন, হ্যাঁ, লেশন হলে একটু একটু দূরে 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 দূরে, হ্যাঁ, এটাকে স্কিপ লেশন বলে, এটা থাকে, খুব ইম্পর্টেন্ট। এবং এখানে ক্যাজিয়েশন থাকে, নন ক্যাজিয়েটিং জায়ান্ট সেল গ্রানুলোমা ফর্মেশন হয়, যেটা কিনা নন ক্যাজিয়েটিং, মনে রাখতে হবে, এটা পরীক্ষায় আসছে। হ্যাঁ, নন ক্যাজিয়েটিং জায়ান্ট সেল গ্রানুলোমা ইন 60% কেসে। ওকে, এরপর চলে যাচ্ছি আমি সরাসরি 1243 পেজে। 1243 পেজে দেখবেন রিফারেন্স আছে, যেটা ইনফিনিটি স্টার সামারি বক্স 69.2। এখানে দেখবেন যে আলসারেটিভ কোলাইটিস কী হয়, কোলাইটিস মানে কি, কোলনে আলসার হয়, এবং আইটিস মানে কি ইনফ্লামেশন এবং আলসার হয় কোথায়, কোলনে। এবং ক্রনস ডিজিজ কী বলেছি, যে জিআইটির যে কোনো জায়গায় ক্রনস ডিজিজ হতে পারে, এটা একটা বড় পার্থক্য। এবং আলসারেটিভ কোলাইটিস ইউজুয়ালি মিউকোজাল ডিজিজ, মিউকোজাতে হয়, কিন্তু ক্রনস ডিজিজটা ফুল থিকনেস, তার মানে মিউকোজা, সেরোসা, সাবমিউকোজা সব কিছুকেই ইনভলভ করে। ওকে, এরপর আলসারেটিভ কোলাইটিস প্রডিউস কনফ্লুয়েন্ট ডিজিজ ইন দ্য কোলন অ্যান্ড রেকটাম, মানে আলসারেটিভ কোলাইটিস ইউজুয়ালি কোথায় হয় বেশি, কমন কোলন এবং রেকটামে, যেটা ক্যারেক্টারিস্টিক বাই স্কিপ লেশন। ওকে, এরপরে ক্রনস ডিজিজ কমনলি থাকি ক্রনস ডিজিজের সাথে স্ট্রিকচারিং এবং ফিস্টুলা। কী কী ফিস্টুলা এটা আমরা পরে পড়বো। আচ্ছা, এরপরে ক্রনস ডিজিজ অ্যাফেক্টিং দ্য টার্মিনাল এলিমেন্ট আমরা আগে পড়েছি, এবং মিমিক্রিং দ্য অ্যাপেন্ডিসাইটিস, এবং ফিচারগুলো অ্যাপেন্ডিসাইটিসের মতো থাকে ক্রনস ডিজিজে, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। এবং রিকারেন্স রেট ক্রনস ডিজিজে বেশি, রিকারেন্স কিন্তু ক্রনস ডিজিজে হয়, আলসারেটিভ কোলাইটিস রিকার করে না। তাহলে আমরা কী কী পার্থক্য যদি আমরা বলি, যে আলসারেটিভ কোলাইটিস কোলনে ওটা হয় পুরো জিআইটিতে, আলসারেটিভ কোলাইটিস মিউকোজাল ডিজিজ, এটা ফুল থিকনেস, ক্রনস ডিজিজটা ফুল থিকনেস যাবে এবং স্কিপলেশন থাকবে। ক্রনস ডিজিজের ফিচার স্ট্রিকচারিং, ফিস্টুলা এগুলো ফর্মেশন হয়, আলসারেটিভ করে এরকম কিছু হয় না। ক্রনস ডিজিজে গ্রানুলেশন থাকি, নন ক্যাজিয়েটিং গ্রানুলোমা ফর্মেশন হয়, আলসারেটিভ করে কিছু হয় না। ক্রনস ডিজিজ কমনলি টার্মিনাল আলিয়ামে এবং ইনভেট করে এবং মিমিক করে, সিমটম মিমিক করে লাইক অ্যাপেন্ডিসাইটিস। এবং রিকার কাদের বেশি, ক্রনস ডিজিজে রিকার বেশি, এই পার্থক্যটা ইনফিনিটি স্টার। এখন ক্রনস ডিজিজ একটা পেশেন্ট আপনার কাছে কী নিয়ে প্রেজেন্ট করবে, ইন্টারমিডিয়েন্ট ফিভার, সেকেন্ডারি অ্যানিমিয়া থাকতে পারে, ওয়েট লস আর কমন। হ্যাঁ, এবং আমরা যে ফিস্টুলাগুলোর কথা বললাম, কী কী ফিস্টুলা পাই, একদম 1243 পেজে নিচের দিকে দেখবেন, ফিস্টুলেশন মে অকার ইনটু দ্য লাস্ট প্যারাটা, বামে লাস্ট প্যারাটা লুপস, কি ফিস্টুলা, এন্টারিক বা ইন্টারলুপ ফিস্টুলা, এই ফিস্টুলাটা পাওয়া যায়। এরপরে উপরের দিকে আসেন 1243 পেজের উপরের দিকে ডানে, এন্টারোকিউটেনিয়াস ফিস্টুলা, মাঝামাঝি দেখবেন লেখা আছে রেক্টোভেসিক্যাল ফিস্টুলা। হ্যাঁ, এই জিনিসগুলো পাওয়া যায়। এরপরে তার নিচে পরে দেখবেন ওয়াটার রিং ক্যান পেরিনিয়াম, এই জিনিসটা একটু দাগায় রাখবেন। হ্যাঁ, ওয়াটার রিং ক্যান পেরিনিয়াম, এটা পেরিনিয়ামে যদি ইনভলভ করে তাহলে যে জিনিসটা হয় সেটাকে বলে ডিসচার্জ, যদি থাকে পেরিনিয়ামের সাথে কানেক্টিং হয়ে যদি ডিসচার্জ তৈরি, সেটাকে বলা হয় ওয়াটারিং ক্যান পেরিনিয়াম। ওকে, এরপর আসেন নিচের দিকে, ক্রনস ডিজিজ
The behavior of Crohn's disease can be demonstrated by the inflammation without stricturing, penetrating, stricture and penetration causing আচ্ছা Crohn's disease থেকে ভারতে কমপ্লিকেশন কি ডেভেলপ করে ফ্লেমোনাস অ্যাবসেস এবং ফিস্টুলা খুবই কমন হ্যাঁ ওকে এরপর আসেন Crohn's ডিজিজের এক্সট্রা ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশন এক্সট্রা ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশন কী কী থাকে এক্সট্রা ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশন আলসাইডার কোলাইটিস 19 জানুয়ারিতে আসছে এফসিপিএসে তো সেই হিসেবে Crohn's ডিজিজের জন্য ম্যানিফেস্টেশন এক্সট্রা ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশন খুব বেশি ইম্পর্টেন্ট এটা আমরা একটু দেখে নিব হ্যাঁ কী হয় যেমন Crohn's disease are similar to those ocular ulcerative colitis আর আউটলাইন সামারি বক্সে দেওয়া আছে সেটা একই রকম মোটামুটি ওকে ইনভেস্টিগেশন আমরা পারবো এই যে এরপর চলে আসেন পেজ নাম্বার 1244 দেখবেন এক্সট্রা ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশন অফ Crohn's disease দেওয়া আছে এটা আমরা একটু ভালো করে পড়বো আচ্ছা ইনভেস্টিগেশনের মধ্যে আমরা সিবিসি করবো সি রিঅ্যাক্টিভ প্রোটিন এবং ইএসআরটা দেখবো হ্যাঁ ওকে এন্ডোস্কোপি করতে পারি ক্লোনোস্কোপি করতে পারি যদি এন্ডোস্কোপি করি আপার জি এন্ডোস্কোপি করা হয় তবে এখানে যেটা বলা হয়েছে ক্যাপসুল এন্ডোস্কোপি করতে মানা করা হয়েছে একদম নিচের দিকে 1244 পেজের নিচে দেখবেন এন্ডোস্কোপি মে রিলিভেন্ট জেজুনাল আলসারেশন অ্যান্ড স্টিচার ক্যাপসুল এন্ডোস্কোপি শুড নট বি আন্ডারটেকেন কেন করা যাবে না দেয়ার ইজ এ সাসপিশন অফ স্ট্রিকচার থাকে এই কারণে করতে মানা করা হয়েছে ওকে এরপর চলে আসেন 1244 পেজে আমরা রয়েছি ইমেজিং কী করবো Crohn's disease পেশেন্ট আমরা আল্ট্রাসাউন্ড করতে পারি আল্ট্রাসাউন্ড করলে আমরা কী পাবো আল্ট্রাসাউন্ড করলে একটা জিনিস পাওয়া যায় সেটা হলো স্ট্রিং সাইন অফ ক্যান্টন খুব খেয়াল করবেন বেরিলাভ যখন আপনারা পড়বেন যে ছবিগুলো আছে ছবিগুলো আশেপাশে যে ছবিগুলো লেখাগুলো এগুলো আপনাদেরকে ভালো মতো খেয়াল করতে হবে এবং এই ছবিগুলো থেকে কিন্তু প্রশ্ন হয় আমার এই যে একটা ছবি দেওয়া আছে ফিগার 69.3 স্মল বল এনামা এক্সামিনেশন শোয়িং ন্যারোয়েড টার্মিনাল আইলাম ইনভলভ দ্য Crohn's disease অ্যারো চিহ্ন দেওয়া আছে এখানে কি বলছে স্ট্রিং সাইন তাহলে স্ট্রিং সাইন কোথায় পাবো আমরা Crohn's ডিজিজের কন্ট্রাস্ট এনামা বা হাই রেজলিউশন আল্ট্রাসাউন্ড যদি করা হয় সেক্ষেত্রে আমরা কী পাবো স্ট্রিং সাইন মনে রাখতে হবে এটা সিঙ্গেল বেস্টের জন্য ইম্পর্টেন্ট আচ্ছা এছাড়া সিটি এমআরআই আপনি করতে পারেন চলে আসতেছি 1245 পেজে ট্রিটমেন্ট মেডিকেল ট্রিটমেন্ট এবং সার্জিক্যাল ট্রিটমেন্ট দুইটা ট্রিটমেন্টই আছে Crohn's ডিজিজের মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে স্টেরয়েড ইজ দ্য মেইন স্টেপ ট্রিটমেন্ট স্টেরয়েড দিলে সিমটমগুলো মোটামুটি রিগ্রেস করে যায় মোটামুটি 70 থেকে 80% ক্ষেত্রে রিমিশন হয় এবং স্টেরয়েডের মধ্যে কি ইউজ করা হয় বুডিসোনাইড বুডিসোনাইড আপনি লেখাগুলো পড়লে মাঝামাঝি পাবেন 1245 পেজের নিচে বামে এছাড়া আমরা অ্যামাইনো স্যালিসাইলেট অ্যান্টিবায়োটিকের মধ্যে মেট্রোনিডাজল এবং সিপ্রোফ্লক্সাসিন এই দুটো ব্যবহার করা হয় Crohn's ডিজিজে বেশি হ্যাঁ ওকে এবং বলা আছে যে লং টার্ম যদি আপনি মেট্রোনিডাজল ইউজ করেন সেক্ষেত্রে চান্স অফ কি পেরিফেরাল নিউরোপ্যাথি এবং যদি আপনি সিপ্রোফ্লক্সাসিন যদি লং টার্ম ইউজ করেন সেক্ষেত্রে চান্স অফ অ্যাকিলিস টেন্ডিনাইটিস এবং টেন্ডন রাপচার তাহলে Crohn's ডিজিজে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারবো চয়েস অফ অ্যান্টিবায়োটিক ইজ সিপ্রোফ্লক্সাসিন এবং মেট্রোনিডাজল কিন্তু লং টাইম আমরা ব্যবহার করতে পারবো না কারণ যদি আমরা লং টাইম ব্যবহার করি মেট্রোনিডাজল কী করবে পেরিফেরাল নিউরোপ্যাথি সিপ্রো করবে আমাদের টেন্ডিনাইটিস এবং টেন্ডন রাপচার ওকে এরপর এছাড়া মডুলেটরি এজেন্ট অ্যাজাথ্রিওপাইন এগুলো ইউজ করা যায় সাইক্লোসেরিন ইউজ করা যায় এগুলোর ক্ষেত্রে মোটামুটি রিমিশন রেট ভালো এছাড়া কিছু মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি দেওয়া যায় ইনফ্লিক্সিম্যাব অ্যাডালিমুম্যাব এগুলো থার্ড জেনারেশন মনোক্লোনাল অ্যান্টিবডি নাম একটু মনে রাখবেন আপনারা ভেডুলিজুম্যাব এবং এট্রোলিজুম্যাব এই নামগুলো আছে 1245 নম্বর পেজে হাতের ডানে জাস্ট নামগুলো আপনারা জানবেন যেগুলো Crohn's ডিজিজে ব্যবহার করা হয় ওকে এখান থেকে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেটা আমরা একটু পরে আসবো শেষ করি আচ্ছা Crohn's ডিজিজ যে পেশেন্টগুলো যেহেতু ক্রনিক একটা ইনফ্লামেটরি প্রসেস তাদের যায় তো এই কারণে তাদের শরীরে এনিমিয়া হয় রক্তশূন্যতা হয় তাদের হাইপোপ্রোটিনিমিয়া হয় প্রোটিন কমে যায় এবং তাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় এবং ভিটামিন মেটাবলিক বোন ডিজিজের মতো নানা রকম ক্রনিক ইনফ্লামেটরি যে ডিজিজগুলো সেগুলো হয় তো সেই ক্ষেত্রে আমাদের দিতে হবে এলিমেন্টাল ডায়েট অথবা প্যারেন্টাল নিউট্রিশন ইজ এ মাস্ট হ্যাঁ 1246 নম্বর পেজে যে একটা বক্স আছে সামারি বক্স তার উপরে এই কথাগুলো লেখা আছে নিউট্রিশনাল সাপোর্ট যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ ওকে এরপর হাতের ডানে আপনি চলে যাবেন চলে গেলে দেখতে পারবেন ইন্ডিকেশন অফ সার্জারি কখন আমরা Crohn's ডিজিজ সার্জারি করবো তবে আমাদের মনে রাখতে হবে সার্জারি ইজ নট দ্য মেইন স্টেপ ট্রিটমেন্ট প্রায় Crohn's ডিজিজ যদি আপনার পরীক্ষায় কোশ্চেন দেয় এফসিপিএসে সেক্ষেত্রে বা রেসিডেন্সিতে দেখবেন যে স্টিমে দিয়ে দেবে যে Crohn's ডিজিজের মেইন স্টেপ ট্রিটমেন্ট কি সার্জারি এটা ফলস হ্যাঁ Crohn's ডিজিজের মেইন স্টেপ ট্রিটমেন্ট ইজ মেডিকেল ট্রিটমেন্ট যেটা মোটামুটি আমরা স্টেরয়েড দিলে আমাদের সাইন সিমটমগুলো রিগ্রেস করে যায় 80% ক্ষেত্রে রিমিশন পেয়ে যাবে বলা হয়েছে আচ্ছা তাহলে সার্জারি আমরা কখন করব এটা বলা আছে 1246 নম্বর পেজে হাতের ডানে দেখবেন বলা আছে রিকারেন্ট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হ্যাঁ এই যে আমি দেখাচ্ছি রিকারেন্ট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন
পারসিস্টেন্ট যদি হয়, সেটা যদি ব্লিডিং থাকে এবং যদি পারফোরেশন থাকে, যদি স্টেরয়েড ডিপেন্ডেন্ট ডিজিজ হয় বা ফিস্টুলা থাকে, ম্যালিগনেন্সির চান্স থাকে সেক্ষেত্রে, হ্যাঁ, ম্যালিগনেন্ট চেঞ্জ থাকে সেক্ষেত্রে। ওকে, এরপর আসেন সার্জারিতে। যদি সার্জারি আমাদের করাই লাগে সেক্ষেত্রে কী করবো বলা হচ্ছে যে পপুলেশন বেসড স্টাডি বলে যে 70% পেশেন্ট উইথ ক্রনস ডিজিজ উইল রিকোয়ার বাউল রিসেকশন ইন ফার্স্ট ডিকেড আফটার ডায়াগনোসিস অ্যান্ড 40% উইল রিকোয়ার ফার্দার রিসেকশন ইন দ্য ডিকেড ফলোয়িং দ্য ইন্ডেক্স রিসেকশন। আচ্ছা, বলা আছে এর পরে প্যারাতে যে সিন্স সার্জারি ডাজ নট কিউর ক্রনস ডিজিজ দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল টু প্রিজার্ভ হেলদি গাট অ্যান্ড টু মেনটেন অ্যাডিকুয়েট ফাংশন। এই কথাটা বেশি ইম্পর্টেন্ট যে সার্জারি করবো কি করবো না। বলা হচ্ছে সার্জারি ইজ নট কিওর, সার্জারি ডাজ নট কিওর ক্রনস ডিজিজ। ফান্ডামেন্টাল প্রিন্সিপাল কি? প্রিন্সিপাল হলো প্রিজার্ভ দ্য হেলদি গাট। আপনাকে হেলদি গাট যতটুকু আছে সেটাকে প্রিজার্ভ করতে হবে এবং তার ফাংশনটাকে মেনটেন করতে হবে। সেটা মেনটেন কীভাবে করবেন? বাই নিউট্রিশনাল ব্যালেন্স, বাই ইলেকট্রোলাইট ব্যালেন্স, বাই প্রোটিন ব্যালেন্স, এগুলোর মাধ্যমে। ঠিক আছে, ওকে। এরপর চলে যাচ্ছি পেজ নাম্বার 1247। ক্রনস ডিজিজে আমরা আছি, এখনও শেষ করতে পারিনি, মোটামুটি শেষের দিকে। ক্রনস ডিজিজে কিছু রিস্ক ফ্যাক্টর আছে 1247 পেজের নিচের দিকে। কী কী রিস্ক ফ্যাক্টর? রিস্ক ফ্যাক্টর আমরা দেখবো যদি কারেন্ট হাই ডোজ স্টেরয়েড নাই কেউ, যদি মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি প্রিভিয়াসলি নিয়ে থাকে প্রি অপারেটিভ, বা সিগনিফিকেন্ট ওয়েট লস থাকে পেশেন্টের, অথবা যদি অ্যাবডোমিনাল সেপসিস থাকে এবং অ্যালবুমিন লেভেল লেস দেন 32। একটু জাস্ট নামগুলো দেখে রাখবো, যদি কখনো এফসিবিএসএ বলে যে ক্রনস ডিজিজ কী রিস্ক ফ্যাক্টর, যেটা কোশ্চেন তুলে দিতে পারে। ওকে, এরপরে পেজ নাম্বার, এই পেজে 1247 হাতের ডানে কী কী অপারেটিভ প্রসিডিওর আছে সেগুলো আমরা একটু জাস্ট নামগুলো জেনে রাখতে পারি। যে আইলিওসিকাল রিসেকশন করা হয়, সেগমেন্টাল রিসেকশন, কোলেক্টমি, সাবটোটাল কোলেক্টমি, টেম্পোরারি লুপাইলোস্টমি, নট সো ইম্পর্টেন্ট। এরপরে চলে যাচ্ছি আমরা এই পেজে, আমাদের পড়ার 1248 ইম্পর্টেন্ট তেমন কিছু নাই, কিন্তু একটা ছবি আছে, এই ছবিটা আমরা একটু দেখে রাখবো। যে ফিগার 69.6, খুব খেয়াল রাখবেন সবসময় যে ছবিগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। ছবি থেকে কিন্তু প্রায় এফসিবিএস সিঙ্গেল বেস্ট আসে, তো সিঙ্গেল বেস্ট যেহেতু অনেক বেশি আসতেছে এখন এবং অনেক বেশি এফসিবিএস পাস করার ক্ষেত্রে বা রেসিডেন্সি পাস করার ক্ষেত্রে আপনার লাগছে, তো সিঙ্গেল বেস্ট অনেক বেশি গুরুত্ব বহন করছে। তো দেখেন এখানে বলা আছে 69.6-এ হেনলিজ মিকুলিস সিন্টিলোপ্লাস্টি। হ্যাঁ, এটা কোথায় করা হয়? এটা কিন্তু ক্রনস ডিজিজে করা হয়। হ্যাঁ, হেনলি মিকুলিস সিন্টিলোপ্লাস্টি, জাস্ট এই নামটা জেনে রাখবেন। ওকে, এই পেজে আমাদের পড়ার কিছু নাই, আমরা চলে যাচ্ছি 1249 পেজ। 1249 পেজ, এই পেজে দেখবেন একটা বক্স আছে, বক্স নাম্বার হলো 69.5। দেখবেন অপরচুনিস্টিক ইন্টেস্টাইনাল ইনফেকশন ইন পেশেন্ট উইথ এইডস পেশেন্টে কী কী অপরচুনিস্টিক ইনফেকশন হয়, যেমন ব্যাকটেরিয়া দ্বারা কী কী হয়, ভাইরাল একটা সাইটোমেগালো ভাইরাস, প্রোটোজোয়াল, ক্রিপ্টোস্পোরিডিয়াম, জিয়ার্ডিয়া, ফাঙ্গাল কী কী হয় এটা একটু পড়ে নিব আমরা, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে। এরপর চলে যাচ্ছি আমরা পেজ নাম্বার, আমি পেজগুলো কেন বলছি কারণ এখানে এতটা ক্লিয়ার আপনারা বুঝতে পারবেন। 1250 পেজে এখন যে জিনিসটা পড়বো সেটা হলো যে টিউমার্স অফ দ্য স্মল ইন্টেস্টাইন। হ্যাঁ, যে বলা হচ্ছে স্মল ইন্টেস্টাইনের টিউমার খুবই রেয়ার এবং অনলি 10%। হ্যাঁ, টোটাল যত নিওপ্লাজম আছে তার 10% হলো স্মল গাটে হয়, এবং স্মল গাটে দুই ধরনের টিউমার হয়, বিনাইন হয়, ম্যালিগন্যান্ট হয়। খুব সহজ জিনিস। বিনাইনের মধ্যে 3 থেকে 4টা নাম কী কী? অ্যাডেনোমা, লাইপোমা, হেমানজিওমা এবং নিউরোজেনিক টিউমার। এই 4টা কী কী দেখাচ্ছি আপনাদের। মেজরিটি অফ স্মল কি বিনাইন, কম্প্রাইজিং অ্যাডেনোমা, লাইপোমা, হেমানজিওমা, নিউরোজেনিক টিউমার। 4টা নাম আপনাদের মনে রাখতে হবে, যে বিনাইন টিউমার অফ স্মল ইন্টেস্টাইন। ওকে, এরপর আসেন আর ম্যালিগন্যান্ট কী কী হয়। ম্যালিগন্যান্ট তার এই পাশেই আছে, জাস্ট এই ম্যালিগন্যান্ট আমি দেখাচ্ছি। 4টা নাম কী কী? এক নাম্বার হলো 4 টাইপ অফ ম্যালিগন্যান্সি। কী কী? স্মল গাটের অ্যাডেনোকার্সিনোমা, কার্সিনয়েড টিউমার, লিম্ফোমা এবং মেজেনকাইমাল টিউমার, যেটাকে বলা হয় জিস্ট। হ্যাঁ, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল স্ট্রমাল টিউমার, GIST। খুব ইম্পর্টেন্ট 4টা নাম, এবং 4টা নাম বিনাইন, 4টা নাম এবং ম্যালিগন্যান্ট 4টা নাম খুব ভালো মতো পড়তে হবে, ইনফিনিটি স্টার এগুলো। চলে আসেন পিউরস জ্যাগার সিন্ড্রোম। পিউরস জ্যাগার সিন্ড্রোম, এই ছবিটা দেখেন, ফিগার 69.8। দেখেন একটা মানুষের মুখে দেখেন লেখা আছে মেলানিন স্পট অন দ্য লিপ অফ এ পেশেন্ট অ্যাফ্লিক্টেড উইথ পিউরস জ্যাগার সিন্ড্রোম কনসিস্টেন্ট। এটা হ্যাঁ, এই ছবিটা দেখেন তাহলে কি বলছে যে পিউরস জ্যাগার সিন্ড্রোম কী জিনিস? এটা প্রথমেই দাগায় নেবেন, প্রথম যে শব্দটা বলা আছে দিস ইজ অ্যান অটোজোমাল ডোমিনেন্ট। এটা যদি পিউরস জ্যাগার সিন্ড্রোম খুবই বেশি ইম্পর্টেন্ট, 3-4টা স্টার দিয়ে রাখেন। এটা একটা অটোজোমাল ডোমিনেন্ট ডিজিজ, যেখানে কি হয় মেলানোসিস হয়, মেলানিন ফর্মেশন হয়। মেলানিন মানে কি? আমরা জানি যে
মেলানিন পিগমেন্টেশন হয় মুখে, লাল কালো কালো, দ্য মাউথ অ্যান্ড লিপ অ্যান্ড মাল্টিপল হেমাট্রোমাস। হেমাট্রোমা কী জিনিস আমরা জানি, বিনাইন টিউমারের মতো, হ্যাঁ, হেমাট্রোমা ফর্মেশন হয়। এবং মেলানিন স্পট ক্যান অলসো অকার ইন দ্য ডিজিট অ্যান্ড পেরিয়ানাল রিজিয়ন, ঠিক আছে। আচ্ছা, জিন কি জিন, STK11 অ্যান্ড ক্রোমোজোম 19, এটা দাগাবেন, এটা স্টিমে দিয়ে দিতে পারে। STK11 অ্যান্ড ক্রোমোজোম 19 বেশি ইম্পর্টেন্ট। এরপর একটু নিচের দিকে আসবেন, ইট ইজ আ লজিক্যাল পারফর্ম রেগুলার কলোনিক সার্ভিলেন্স এনকারেজ। এখানে যে কথাটা বলা আছে সেটা হলো যে কোলন সার্ভিলেন্স এনকারেজ ফিমেল পেশেন্ট টু অ্যাটেন্ড ব্রেস্ট অ্যান্ড সার্ভাইকাল স্ক্রিনিং। আচ্ছা, যাদের পিরিয়ড জিগার সিনড্রোম হওয়ার সম্ভাবনা থাকে তাদেরকে বলা হয়েছে ব্রেস্ট এবং সার্ভাইকাল স্ক্রিনিং করিয়ে নিতে। আচ্ছা, কি ট্রিটমেন্ট হলো সার্জারি, রিসেকশন। আর কমপ্লিকেশন কী হতে পারে, এবং সেটা ডিসেকশন কখন করব, যখন চান্স অফ ব্লিডিং অথবা ইন্টারসেপশন, ঠিক আছে। তাহলে পিরিয়ডিক সিনড্রোম একটা অটোজোমাল ডমিনেন্ট ডিজিজ। এখানে মেলানোসিস হয়, মুখে কালো কালো দাগ হয় মাউথ অ্যান্ড লিপে, এবং এটা হেমাট্রোমা ফর্মেশন হয়, বিনাইন টিউমার। এবং এটা এখানে যে মেলানিন স্পটগুলো সেগুলো ডিজিট এবং পেরিনিয়াল স্কিনে যেতে পারে রিজিয়নে। জিনটা কি, STK11 এবং ক্রোমোজোম 19, খুব ইম্পর্টেন্ট। এবং তাদেরকে ব্রেস্ট এবং সার্ভাইকাল স্ক্রিনিং করাতে হবে মহিলাদেরকে, এবং রিসেকশন করবো যদি চান্স অফ ব্লিডিং অথবা চান্স অফ ইন্টারসেপশন হয়। ওকে, এরপর আসলে ম্যালিগনেন্সি যেগুলো আছে তার মধ্যে অ্যাডেনোকার্সিনোমা, হ্যাঁ, স্মল গাটে হয় অ্যাডেনোকার্সিনোমা বেশি এটা। আচ্ছা, বলা আছে দেখেন, স্মল বল অ্যাডেনোকার্সিনোমা মোর অফেন ফাউন্ড ইন জেজুনাম দেন আইলিয়াম। হ্যাঁ, অ্যাডেনোকার্সিনোমা জেজুনামে বেশি পাওয়া যায় আইলিয়ামের থেকে। অ্যান্ড অলদো দ্য এটিওলজি ইজ আননোন, এটিওলজি আমরা জানি না। মোর কমন ইন পেশেন্ট উইথ Crohn's disease, celiac disease, and polyp, hereditary non-polyposis colon, and pure Jaeger syndrome, এটা তো কমন বেশি। ওকে, এরপর আসেন কার্সিনয়েড সিনড্রোম বা কার্সিনয়েড টিউমার, ইনফিনিটি স্টার। কার্সিনয়েড টিউমার, ইনফিনিটি স্টার। কার্সিনয়েড টিউমার পরীক্ষায় প্রায় প্রতি বছরই আসে, খুব বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে সিঙ্গেল বেস চলে আসতে পারে, এখান থেকে MCQ আসতে পারে, FCPS আসতে পারে, রেসিডেন্সিতেও আসতে পারে, বাইরে আপনি যে কোনো যদি পরীক্ষাতে MRCS দেন সেখানেও আসতে পারে, খুব বেশি ইম্পর্টেন্ট। স্মল গাটের যদি একটা টিউমারের কথা বলেন সেটা কিন্তু আসবে কার্সিনয়েড টিউমার, খুব বেশি ইম্পর্টেন্ট। কার্সিনয়েড টিউমার থেকে আমাদের যেটা লাগবে যে এটা একটা নিউরোএন্ড্রোক্রাইন টিউমার, এখানে নার্ভাস সিস্টেম এবং এন্ডোক্রাইন সিস্টেম দুইটা সিস্টেম ইনভলভ, সো নিউরোএন্ড্রোক্রাইন টিউমার। এরপর এটা কোথায় কোথায় হয়, মোস্ট কমনলি হয় এটা অ্যাপেন্ডিক্স, আইলিয়াম এবং রেকটামে। আচ্ছা, এটা কোন সেল থেকে আসে, এটা আসে একটা সেল, স্মল গাটের যে সেল নাম হলো কোলচেস্টি সেল অ্যাট দ্য বেস অফ ইন্টেস্টাইনাল ক্রিপ্ট বা ক্রিপ্ট অফ লিভার গুহান, এই সেল থেকে আসে। হ্যাঁ, এই জিনিসগুলো দেওয়া আছে পেজ নাম্বার 1250 নিচের দিকে, যে ছবিটা দেওয়া আছে স্মল বল অ্যাডেনোকার্সিনোমা তার উপরে, হ্যাঁ, কার্সিনয়েড টিউমার যে প্যারাটা এখানে আছে। এরপরে আসেন কার্সিনয়েড টিউমার প্রডিউস এ নাম্বার অফ ভেসোঅ্যাক্টিভ পেপটাইড অ্যান্ড মোস্ট কমনলি কী কিছু জিনিস সিক্রেট করে কার্সিনয়েড টিউমার কী এই যে লেখাগুলো দেওয়া আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে বক্স 69.6 উপরে যে প্যারাটা এখানে লেখা আছে, যেমন সেরোটোনিন, হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন এবং কেলিক্রেন এগুলো রিলিজ করে, তাহলে কার্সিনয়েড টিউমার থেকে এগুলো রিলিজ হয়। আচ্ছা, কার্সিনয়েড সিনড্রোম আমি বুঝবো কীভাবে, পেশেন্ট আমার কাছে আসবে, ডায়রিয়া ফিচার নিয়ে আসবে, ব্রঙ্কোস্পাজম নিয়ে আসবে, ফেশিয়াল বা আপার চেস্ট ফ্লাশিং এবং পালপিটেশন, এই যে এই বক্সে দেওয়া আছে, এবং ট্রাইকাসপিড ডিগার্জিটেশন। আচ্ছা, এরপর সার্জিক্যাল রিসেকশন ইউজুয়ালি সাফিসিয়েন্ট ফর পেশেন্ট উইথ প্রাইমারি ডিজিজ, ঠিক আছে, সার্জিক্যাল রিসেকশন করবো আমরা। এবং প্রগনোসিস দেখতে হলে আমাদের একটা কনসেন্ট্রেশন দেখতে হয়, সেটাকে বলা হয় ক্রোমোগ্রামিন বা ক্রোমোগ্রানিন কনসেন্ট্রেশন, ঠিক আছে, এটা আমাদের দেখতে হবে। এবং অক্ট্রিওটাইড ইউজ করা হয়, এটা আমরা একটু দেখাবো এই জিনিসগুলো। দে আর নট ইউজুয়ালি সেন্সিটিভ টু কেমো রেডিওথেরাপি। তাহলে কার্সিনয়েড টিউমারটা একটা স্লো গ্রোয়িং টিউমার, এটা কেমো রেডিও প্রতি সেন্সিটিভ না, ঠিক আছে। এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট, যে কথাগুলো আমি বললাম, যেগুলো MCQতে আসতে পারে। তাহলে কার্সিনয়েড টিউমার থেকে আসতে পারে, এটা কোথায় কোথায় হয়, সাইট, এখানে এটা কোশ্চেন আসতে পারে। কার্সিনয়েড টিউমার কী জিনিস রিলিজ করে, কী হরমোন রিলিজ করে, সেখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। কার্সিনয়েড টিউমার ফিচার কি, যেটা বক্স দেওয়া আছে, ফিচার ডায়রিয়া, ব্রঙ্কোস্পাজম, ফেশিয়াল, ফ্ল্যাশিং, পালপিটেশন, ট্রাইকাসপিড, এটা আসতে পারে। এবং প্রগনোসিস দেখায় ক্রোমোগ্রানিন কনসেন্ট্রেশন দিয়ে। হ্যাঁ, অক্টিওটাইড একটা সমস্ত অ্যানালিক ইউজ করা হয় যদি হেপাটিক রিসেকশন লাগে সেক্ষেত্রে। এবং এটা স্লো গ্রোয়িং টিউমার, এটা রেডিও এবং কেমো সেন্সিটিভ না, রেডিও এবং কেমো রেজিস্ট্যান্ট, মাথায় রাখতে হবে। ওকে, এরপর চলে আসেন, এরপরে একটা ইম্পর্টেন্ট 1251 পেজে, সেটা হলো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল টিউমার, জিস্ট। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল স্ট্রোমাল টিউমার, এটা কোথায় হয়, স্ট্রোমাল সেলে হয়।
জিস্ট বলা হয়। এটা হচ্ছে মেজেনকাইম বা মেসোডার্মিক টিউমার। এখানে হাই লেভেল অফ সি কিট বা CD11 স্টেনিং পাওয়া যায়। এটা 50 থেকে 70 বছর বয়সে হয়, কজ আননোন। এবং যেসব পেশেন্টের নিউরোফাইব্রোমেটোসিস থাকে তাদের চান্স অফ রিস্ক অনেক বেশি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল টিউমার হওয়ার, স্টোমাল টিউমার হওয়ার। হ্যাঁ, যেমন আমরা নিউরোফাইব্রোমেটোসিসের পেশেন্ট দেখেছি, অনেক সময় রাস্তাঘাটে দেখা যায় বড় বড় অনেকগুলো শরীরে অনেকগুলো নিউরোফাইব্রোমা হয়ে আছে, এগুলো ওই পেশেন্টগুলোতে। হ্যাঁ, এরপরে যেটা এখানে এই পেশেন্ট বুঝবে কীভাবে, কী ফিচার নিয়ে আসবে, যে পেইন, নওশিয়া, ভমিটিং, ম্যালেজ, ল্যাথার্জি এগুলো নিয়ে আসবে। এবং রেডিও রেজিস্ট্যান্ট, এটা রেডিও রেজিস্ট্যান্ট অ্যান্ড নট সেন্সিটিভ টু কনভেনশনাল কেমোথেরাপি। এবং যেটা বলছে গ্লিভ্যাক নিচের দিকে আছে, গ্লিভ্যাক ইমাটিনিব ইজ এ টাইরোসিন কাইনেজ ইনহিবিটর। এটাকে বলা হচ্ছে ইফেক্টিভ। এটা আমাদের জানতে হবে কোনটা ইফেক্টিভ। ওকে, তাহলে কী বললাম জিস্ট থেকে, এটা জিস্ট হলো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল স্ট্রোমাল টিউমার, স্ট্রোমাতে হয়, মেজেনকাইমে হয়। এবং এখানে ডিস্টিংশন বিটুইন দ্য বিনাইন অ্যান্ড ম্যালিগন্যান্ট টাইপ অফ ডিফিকাল্ট। এবং এটাতে কী থাকে, সি কিট CD117, 50 থেকে 70 বছরে হয়, একটু এল্ডারলিদের হয়, 6 বা 7 ডিকেডে হয়, কজ ইজ আননোন। এবং কী ফিচার থেকে, লেথার্জি থাকে, পেইন থাকে, নওশিয়া, ভমিটিং, ম্যালেজ থাকে। এবং কাদের হওয়ার চান্স বেশি, যাদের নিউরোফাইব্রোমেটোসিস থাকে। এবং এটা রেডিও এবং কেমো রেজিস্ট্যান্ট, একই মত সেম লাইক কার্সিনয়েড টিউমার। ওকে, এবং এটা কি ট্রিটমেন্ট বলা হয়েছে, গ্লিভ্যাক বা ইমাটিনিব টাইরোসিন কাইনেজ ইনহিবিটর, এটা ইফেক্টিভ। ওকে, এরপর চলে আসেন কনজেনিটাল টিস্যু ডিসঅর্ডার, ইন্টেস্টাইনাল ডাইভার্টিকুলা খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডাইভার্টিকুলা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং যেটা কনজেনিটাল সেটা ইনফিনিটেস্টেড সিকিউরিটি আসছিল, যে বডিতে একমাত্র কনজেনিটাল ডাইভার্টিকুলা কোনটা, সিঙ্গেল বেস্ট আসছিল, সেটা হলো মিকেলস ডাইভার্টিকুলাম। তো ডাইভার্টিকুলামকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো যে কনজেনিটাল এবং আরেকটা হলো অ্যাকোয়ার্ড। কনজেনিটাল হলো মিকেলস ডাইভার্টিকুলাম, যেটা পরীক্ষা আসছিল সিঙ্গেল বেস্টে FCBS-এ। এরপরে আসেন এই যে মিকেলস ডাইভার্টিকুলাম, এরপরে পেজে চলে যাই আমরা। মিকেলস ডাইভার্টিকুলাম, হ্যাঁ, এটা কেন হয়, এটা এই যাদের 5 থেকে 6 সপ্তাহে যাদের বাচ্চাদের যেসব বাচ্চা জন্মের পরে যদি পারসিস্টেন্ট ভাইটাল ইন্টেস্টাইনাল ডাক্ট থাকে তাদের হয়। যদি ডাক্টটা যদি পারসিস্ট করে সেক্ষেত্রে এই মিকেলস ডাইভার্টিকুলামটা হয়, এটা আমরা জানি। তো এটা সম্বন্ধে একটা চার্ট আছে, পেজ নাম্বার 1253, আমরা একটু পরে দেখব। আচ্ছা, তাহলে মিকেলস ডাইভার্টিকুলাম পারসিস্টেন্ট রেমনেন্ট অফ দ্য ভাইটাল ইন্টেস্টাইনাল ডাক্ট, যেটা 2% পপুলেশনে থাকে। এখান থেকে যেটা ইম্পর্টেন্ট কথা, সেটা কোথায় হয় কমনলি, অ্যান্টিমেজেন্টিক বর্ডার অফ দ্য আইলিয়াম। এটা FCBS দিবে MCQতে, এবং দেখবেন মেজেন্টিক বর্ডার দিয়ে দিয়েছে। কোথায় দিবে, আইলিয়াম, অ্যান্টিমেজেন্টিক আইলিয়াম, 60 সেন্টিমিটার ফ্রম দ্য আইসি ভাল্ব, এবং 5 সেন্টিমিটার লম্বা। এবং এটা যে কনজেনিটাল ডাইভার্টিকুলাম কেন বলা হয়, কারণ এটাতে 3টা কোটই থাকে। ইট কনসিস্ট অল 3 কোট অফ দ্য বাওয়েল অ্যান্ড ইটস ওন ব্লাড সাপ্লাই। ঠিক আছে, ইট মে ভালনারেবল টু অবস্ট্রাকশন অ্যান্ড ইনফ্লামেশন দ্যাট সেম ওয়ে দ্য অ্যাপেন্ডিক্স। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হলো যদি আপনি অ্যাপেন্ডিসেক্টমি করেন, আমি অ্যাপেন্ডিক্স পড়াশোনা বলবো, অ্যাপেন্ডিসেক্টমি করলে সেক্ষেত্রে আপনাকে মিকেলস অবশ্যই চেক করে আসতে হবে, কারণ অ্যাপেন্ডিসেক্টমি করলে যদি মিকেলস চেক করে না আসেন, ওই সময় পরবর্তীতে পোস্ট-অপারেটিভ অবস্ট্রাকশন ডেভেলপ করে ডিউ টু মিকেলস, এটা আপনাদের মনে রাখতে হবে। ওকে, এখন মিকেলস ডাইভার্টিকুলাম কন্টেন্স কিছু সেল, কি গ্যাস্ট্রিক সেল, কোলোনিক সেল এবং প্যানক্রিয়াটিক সেল। এটা আছে 1200, এই যে 3টা সেলের নাম দেখাচ্ছি আপনাদের 1252 পেজের এই ছবিটার নিচে। ওকে, কমপ্লিকেশন কি, যেমন হেমোরেজ, ডাইভার্টিকুলাইটিস, হ্যাঁ, অবস্ট্রাকশন, ইন্টারসেপশন, ক্রনিক আলসারেশন, পারফোরেশন, এগুলো করতে পারে। ওকে, এগুলো আমরা একটু জানলাম। এরপরে চলেছে এই যে বক্সটা, ফিচার্স অফ মিকেলস ডাইভার্টিকুলাম, ইনফিনিটি স্টার, যে কথাগুলো অলরেডি বলা হয়েছে। এরপরে আসেন ভাস্কুলার অ্যানোমালিস অফ দ্য ইন্টেস্টাইন। ভাস্কুলার অ্যানোমালি অফ ইন্টেস্টাইন, এখান থেকে যেটা ইম্পর্টেন্ট, এখানে বলা হয়েছে সুপারমেজেন্ট্রিক আর্টারি বা ভেসেল, সেটা সব থেকে মোস্ট কমন, ভাস্কুলার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। হ্যাঁ, এটা আমাদের জানতে হবে। এরপরে আসেন এই পেজে আমাদের পড়ানোর আর কিছু নাই, 1254 পেজ। চলে যান স্টোমাতে। আচ্ছা, যে কোনো
সার্জিক্যাল যে কোনো একটা ইম্পর্টেন্ট প্রসিডিউর হচ্ছে এই স্টোমা, সেটা হতে পারে আইলিওস্টোমি, সেটা হতে পারে কোলোস্টোমি। সেটা আমরা যে কোনো কারণে হতে পারে করতে পারে, যেমন আমরা স্মল গাটে যদি অনেক সময় আইলিয়াল পারফোরেশন থাকে সেক্ষেত্রে স্টোমা করি, বা যদি সিকাল পারফোরেশন থাকে সেক্ষেত্রে স্টোমা করি, সিকাল ক্যান্সার হলে স্টোমা করছি, হাসপাং ডিজিজ স্টোমা করি, হ্যাঁ, এরকম বিভিন্ন ক্ষেত্রে আমরা স্টোমা করে থাকি। তো স্টোমা এই যে চারটা খুব ইম্পর্টেন্ট, দেখেন এটা কোলোস্টোমি আইলোস্টোমি দুটোটাই যে আমরা করি, হ্যাঁ, কোলোস্টোমি এবং আইলোস্টোমি টেম্পোরারি পার্মানেন্ট দুটোই হতে পারে, এবং এটা স্টোমাটা কেমন হতে হবে, ডিফাংশনিং হতে হবে, হ্যাঁ, এবং ইউজুয়ালি লুপ স্টোমাগুলো ডিফাংশনিং হয়। আইলোস্টোমি যেটা সেটা ইউজুয়ালি থাকে ডান পাশে, রাইট সাইড, এই বক্সের মধ্যে আছে, বক্স নাম্বার 69.8, পেজ নাম্বার 1254। আইলোস্টোমি হয় রাইট ইলিয়াক ফসাতে এবং এনকোলোস্টোমি করা হয় লেফট ইলিয়াক ফসাতে। ভেরি ইম্পর্টেন্ট, এটা জানতে হবে। আইলোস্টোমি যেটা আইলিয়াম থেকে লিকুইড এবং ফ্লুইড ইলেক্ট্রোলাইট বেশি আসে, সো এটা যদি লস হয়, আইলোস্টোমি করা থাকলে এই পেশেন্টের ফ্লুইড ইলেক্ট্রোলাইট বেশি লস হবে, ভাইরাস কোলোস্টোমিতে ফর্মড স্টুল যাবে, সো ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স কম হবে। আচ্ছা, আইলোস্টোমি রিফ্লুয়েন্টটা হয় লিকুইড এবং কোলোস্টোমিটা হয় ইউজুয়ালি সলিড, তো এই কথাগুলো আমি একটু জানতে হবে। এরপর চলে আসেন কমপ্লিকেশন অফ দ্য স্টোমা, খুব বেশি ইম্পর্টেন্ট, এই চারটা চলে আসেন। 69.9 পেজ নাম্বার 1255, কী কমপ্লিকেশন হয়। কমপ্লিকেশনগুলো আমরা একটু জানবো, যে স্কিন ইরিটেশন, প্রোলাপস, রিট্রাকশন, ইসকেমিয়া স্টেনোসিস, হ্যাঁ, এগুলো হতে পারে, প্যারাস্টোমাল হার্নিয়েশন হতে পারে এগুলো। এরপরে চলে আসেন সিলিয়াক ডিজিজ, কন্ডিশন কজিং ম্যাল অ্যাবজর্পশন। সিলিয়াক ডিজিজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সিলিয়াক ডিজিজটা কী হয়, যে গ্লুটেন কন্টেনিং যদি ওয়েট খাওয়া হয় সেক্ষেত্রে পেশেন্টদের যে জিনিসটা হয়, হাইপারট্রফি অফ দ্য স্মল বাউল মিউকোজা উইথ অ্যাট্রফিক ভিলাই উইথ ডিপ ক্রিপ্ট জিনিসটা হয়, এটা অ্যাসোসিয়েটেড থাকে HLA-B8 পেজ নাম্বার 1255 উপর দিকে। হ্যাঁ, এটা অ্যাসোসিয়েটেড থাকে HLA-B8 এর সাথে, এবং এখানে পেশেন্টে কী থাকে, স্টেটোরিয়া থাকে, গ্রোথ রিটার্ডেশন থাকে, ডায়রিয়া, ওয়েট লস থাকে, এবং আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়। কারণ হলো এই সিলিয়াক ডিজিজ অ্যাফেক্ট করে ডিউডেনামকে, ঠিক আছে, এবং ডিউডেনামে আমরা জানি যে ডিউডেনামে আয়রন অ্যাবজর্পশন বেশি হয়, ডিউডেনাম এবং জেজুনামে। তো ডিউডেনামে বেশি হওয়ার কারণে ডিউডেনামে যদি এফেক্ট হয় সেক্ষেত্রে আয়রন অ্যাবজর্পশন হতে পারছে না, সো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়। ওকে, আচ্ছা, এবং এখানে স্কিনে কিছু চেঞ্জ পাওয়া যায়, ডার্মাটাইটিস হারপিটিফর্মিস। এক্ষেত্রে কিছু টেস্ট করা হয়, তার মধ্যে হলো অ্যান্টিথময়েডাল অ্যান্টিবডি টেস্ট করা হয়, এবং এটা কনফার্মেটরি টেস্ট ফর সিলিয়াক ডিজিজ ইজ ডিউডেনাল বায়োপসি, এটা মনে রাখতে হবে, কনফার্মেটরি টেস্ট ডিউডেনাল বায়োপসি। আচ্ছা, এটা পরবর্তীতে চান্স অফ অ্যাডেনোকার্সিনোমা অ্যান্ড বাউল লিম্ফোমা, কী করবো আমরা, রিভার্স ফর রিসেকশন। আচ্ছা, মেইন ট্রিটমেন্ট অফ সিলিয়াক ডিজিজ ইজ উইথড্রল অফ গ্লুটেন, মনে রাখতে হবে। হ্যাঁ, মেইন ট্রিটমেন্ট হলো উইথড্রল অফ গ্লুটেন অ্যান্ড অ্যাভয়েডিং ওয়েট, বার্লি, হ্যাঁ, যেগুলো কন্টেনিং প্রোডাক্ট, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। সার্জারি ডাজ নট ইউজুয়ালি প্লে এ রোল ইন দ্য ম্যানেজমেন্ট অফ সিলিয়াক ডিজিজ অ্যান্ড প্রাইমারিলি রিভার্সড ফর রিসেকশন অফ ম্যালিগন্যান্সি। ক্লিয়ার? তাহলে কী বললাম, যে সিলিয়াক ডিজিজ একটা গ্লুটেন কন্টেনিং ওয়েট যারা খায় তাদের হইতে পারে, এবং এটা হয় স্মল বাউল মিউকোজাতে হাইপারট্রফি হয়, এবং অ্যাট্রোপিক ভিলাই এবং ডিপ ক্রিপ্ট ফর্মেশন হয়, এই যে HLA-B8 এর সাথে অ্যাসোসিয়েটেড, এবং পেশেন্টগুলোর স্টেটোরিয়া থাকে, গ্রোথ রিটার্ডেশন থাকে, এবং স্কিনে কিছু চেঞ্জ থাকে, ডার্মাটাইটিস হারপিটিফর্মিস, কনফার্মেটরি ডিউডেনাল বায়োপসি। ঠিক আছে, ওকে। এরপর আসেন ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। ব্যাকটেরিয়াল ওভারগ্রোথের মধ্যে আমরা যেটা পড়বো সেটা হলো যে ব্লাইন্ড লুপ সিনড্রোমটা বেশি ইম্পর্টেন্ট। এই ব্লাইন্ড লুপ সিনড্রোমে যে দেখেন টাইপ দেওয়া আছে, ফিগার নাম্বার 69.15, এই টাইপগুলো আমাদের লাগবে। ওকে, এরপরে চলে আসেন পেজ নাম্বার 1256, পেজ নাম্বার 1256। আচ্ছা, 1256 উপর দিকে লেখা আছে, দেখেন এই ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ যদি হয়, যদি ব্লাইন্ড লুপ সিনড্রোম হয়, তাদের কিছু জিনিস হয়, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হয়, এবং তাদের গ্লসাইটিস, অস্টিওম্যালেশিয়া, প্যারাস্থেশিয়া, পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপ করে। ট্রিটমেন্ট অ্যান্টিবায়োটিক এবং সার্জারি করা যেতে পারে। ওকে, এন্টারকিউটিনাস ফিস্টুলা, an abnormal condition between the small intestine and the skin can occur a result of fistulating Crohn's disease, radiotherapy, abdominal trauma,
আচ্ছা, ইন্টিগ্রেটেড ফিচার যেটা আমাদের সবথেকে লাগবে ইম্পর্টেন্ট, সেটা হলো যে এখানে দুই রকমের ফিস্টুলা থাকে, হাই আউটপুট ফিস্টুলা এবং লো আউটপুট ফিস্টুলা। যেটা বেশি লাভে এই চ্যাপ্টারে বলা আছে যে মোর দেন 500 ml ইফ্লুয়েন্ট যদি পার ডে একটা ফিস্টুলা দিয়ে পাস করে সেটাকে আমরা বলবো হাই আউটপুট ফিস্টুলা। এটা ম্যানেজমেন্ট হলো স্ন্যাপের সামারিটা আছে 69.10। দেখেন, এসতে হলে এলিমিনেশন অফ সেপসিস অ্যান্ড স্কিন প্রোটেকশন, নিউট্রিশন দিতে হবে, অ্যানাটমিক অ্যাসেসমেন্ট অ্যান্ড ডেফিনেটিভ প্ল্যান্ট সার্জারি। হ্যাঁ, এটা হলো ইন্টিগ্রেটেড ফিস্টুলার ট্রিটমেন্ট, একটু জেনে রাখলাম আমরা। আর হাই আউটপুট ফিস্টুলাটা বেশি ইম্পর্টেন্ট। এরপর চলে আসেন শর্ট বাউল সিনড্রোম, ইনফিনিটি স্টার। শর্ট বাউল সিনড্রোমটাকে আমরা জানি আমরা স্মল গার্ড পড়ছি, একটু লার্জ গার্ড পড়ে যাবো। তো স্মল গার্ডের লেন্থ আমরা বলেছি 300 থেকে 850 সেন্টিমিটার। আচ্ছা, যদি কোনো অপারেশন, কোনো পেশেন্টের যে কোনো অপারেশন লাগে এবং সেক্ষেত্রে যদি তার স্মল গার্ডের 2/3 বা বলা হয় যে মোটামুটি 200 সেন্টিমিটার রেখে বাদবাকি যদি আমরা ফেলে দিই বা লেস দেন 200 সেন্টিমিটার থাকে স্মল গার্ড, সেক্ষেত্রে যে সিনড্রোম ডেভেলপ করে সেটাই হলো শর্ট বাউল সিনড্রোম। এবং এটা ইউজুয়ালি ডিস্টাল যে স্মল গার্ডটা সেটা ফেলা হয়। হ্যাঁ, এবং ডিস্টালের মধ্যে টার্মিনাল পার্ট অফ আইলিয়াম থাকে। তো আমরা জানি টার্মিনাল আইলিয়াম কত ইম্পর্টেন্ট, সেখানে কতগুলো জিনিস অ্যাবজর্পশন হচ্ছে এবং যে জন্য কতগুলো জিনিস ফুলের ইলেকট্রোলাইট এগুলো অ্যাবজর্পশন হচ্ছে, এগুলোর হ্যাম্পার হয়। তো এই যে সিনড্রোমটা হয় সেটার নাম হচ্ছে শর্ট বাউল সিনড্রোম। অপারেশন করে ফেলে দেওয়ার কারণে যে বাউলটা শর্ট হয়ে গেল, এর কারণে তার মেটাবলিক অ্যান্ড বায়োকেমিক্যাল যে চেঞ্জগুলো হচ্ছে সেটাই হলো শর্ট বাউল সিনড্রোম। আচ্ছা, এখানে খুব বেশি ইম্পর্টেন্ট সেটা তো আমি বললাম যে 200 সেন্টিমিটার কম থাকবে এবং কিছু কমপ্লিকেশন ডেভেলপ করে, সেটা হলো যে মেজেন্টারিক ভাস্কুলার থ্রোম্বোসিস, রেডিয়েশন এন্টেরাইটিস, টিউমার, এগুলো। হ্যাঁ, এবং ইউজুয়ালি কোথায় বেশি হয়? স্মল ইন্টেস্টাইন, ইউজুয়ালি আইলিয়ামে বলাই আছে। হ্যাঁ, এবং এখানে আমি বলেছি আইলিয়াম যদি ফেলে দেন তাহলে ওই সেম আগে বলেছি ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হবে, ফ্যাট সেলুলার ভিটামিনগুলো বাইলসর না থাকার কারণে অ্যাবজর্পশন হতে পারে না, ভিটামিন ফ্যাট সেলুলার ভিটামিন যেগুলো আছে ADE এগুলো অ্যাবজর্পশনের সমস্যা হবে, এগুলো ডেফিসিয়েন্সি হবে। আচ্ছা, মেডিকেল ম্যানেজমেন্ট পেশেন্ট উইথ শর্ট বাউল সিনড্রোম রিলাইজ ইউজ অফ অ্যান্টিডায়রিয়াল এজেন্ট, লোপেরামাইড দেওয়া যায় এবং ড্রাগ টু রিডিউস দ্য ডায়রিয়া ট্রিটেড উইথ বাইলসর ম্যালাবজেশন, কোলেস্টাইরামিন দেওয়া যায় এবং এগুলো দেওয়া হয়ে থাকে। এবং শর্ট বাউল ট্রান্সপ্লান্টেশনও করা যায়, এটা বলা আছে বেরিয়ে। হ্যাঁ, তো মোটামুটি শর্ট বাউল সিনড্রোমটা ভালো মতো পড়তে হবে। শর্ট বাউল সিনড্রোম কেন হচ্ছে, কমপ্লিকেশনগুলো কি, কোথায় বেশি হয়, কোন পার্টে হয় এবং কত সেন্টিমিটার নিচে গেলে, 200 নিচে গেলে আমরা বলছি শর্ট বাউল সিনড্রোম, 200 সেন্টিমিটার নিচে যদি থাকে, এবং অ্যাবজর্পশন কোথায় কোথায় হ্যাম্পার হচ্ছে সেগুলো আমাদের জানতে হবে। তো এই মোটামুটি স্মল ইন্টেস্টাইন। তাহলে স্মল ইন্টেস্টাইন থেকে আমরা বললাম অ্যানাটমি পড়তে হবে, ফিজিওলজি পড়তে হবে, যে জিনিসগুলো বললাম। এরপরে বেশি ইম্পর্টেন্ট আলসারেটিভ অ্যান্ড ক্রনস ডিজিজের পার্থক্য খুব বেশি ইম্পর্টেন্ট। তারপর হলো আপনার শর্ট বাউল সিনড্রোম, ব্লাইন্ড লুপ সিনড্রোম, তারপরে যে টিউমারগুলো স্মল গাটের খুব বেশি ইম্পর্টেন্ট এগুলো। হ্যাঁ, ওকে। এরপর আসেন আমরা শুরু করব লার্জ গাট। অনেক বড় আসলে এই টপিকসগুলো, এগুলো আমি আপনাদের মোটামুটি ভাবে বলে যাচ্ছি, আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবেন। যদি সমস্যা হয় ভিডিওটা পজ করে দেখবেন। আচ্ছা, এরপর আসেন FCPS-এর জন্য এবং রেসিডেন্সির জন্য যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার লার্জ